যদি আমরা দেখি কোনো হকারকে ডাক্তার স্বীকৃতি দেওয়া হচ্ছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তাকে ডাক্তার স্বীকৃতি দেওয়া হচ্ছে, তাহলে আমরা আমাদের সেক্টর রাখবো না। প্রশাসন যদি আমাদের প্রত্যাশিত দাবি, যে দাবি জনগণের একটা প্রত্যাশিত দাবি, আশার দাবি, এটা যদি যথাযথভাবে দেয়া না হয়, তাহলে আমরা বাধ্য হব আমাদের আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতরভাবে আমরা আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকা। আপনারা জানেন আমাদের এই কলেজটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে পরিচালিত। এটা 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের একটা আশা এবং একটা ভরসা নিয়ে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা যদি গত 35 বছর লক্ষ্য করি, এটা একটা সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে নিজস্ব কোনো আইন কাউন্সিল নাই। আপনারা যদি লক্ষ্য করেন যে MBBS এবং BDS-এর জন্য BMDC আইন কাউন্সিল আছে, নার্সিংদের জন্য নার্সিং আইন কাউন্সিল আছে, এবং প্রত্যেকটা পেশার নিজস্ব স্বাধীনতার জন্য সরকার একটা নিজস্ব কাউন্সিল দিয়ে রাখছে যাতে তার পেশাদারিত্ব স্বাধীনভাবে পালন করতে পারে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, গত 35 বছরে সরকারি একটা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে আইন কাউন্সিল হয়নি। আমরা দেশের আইনকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের চলমান আইনকে আমরা শ্রদ্ধা করি। সেই লক্ষ্যে আমরা গত 47 দিন থেকে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন কিছুদিন আগে সচিবালয়ে আমাদের আইন অর্ডিন্যান্সে জারি করার বিষয়ে একটা খসড়ার জন্য একটা মিটিং হয়েছে। কিন্তু মিটিং হওয়ার পরে আমরা প্রত্যাশিত যে বিষয়গুলো আশা করেছি, কিন্তু মিটিংয়ের পরে দেখা গেছে যে ওইখানে লোক চিকিৎসক নামের আগে ডাক্তার লিখতে পারবে। অর্থাৎ আমার বাংলাদেশে বা বহির্বিশ্বে এমন কোনো নিয়ম আছে যে আমার বাবা একজন কর্নেল, আমি জন্মসূত্রে সেনাবাহিনীর কর্নেল হয়ে যাব। আমার বাবা একজন আইনজীবী, আমি জন্মসূত্রে আইনজীবী হয়ে যাব। আমার বাবা একজন পুলিশের আইজিপি, আমি জন্মসূত্রে বংশগতভাবে আইজিপি হয়ে যাব। এখন আমরা যে আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা চাই শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের যৌক্তিক দাবি আদায় মেনে নেওয়া হোক। কিন্তু যদি শান্তিপূর্ণভাবে আমাদের এই ন্যায্য যৌক্তিক দাবি ছাত্র, শিক্ষক, চিকিৎসকের যে আজকে 3 শ্রেণীর মানুষ একত্রিত হয়েছে যৌক্তিক দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে, যদি আমাদের এই দাবি আদায় করা না হয় এবং আমাদের এই দাবি আদায় নিয়ে কোনো নিয়ে কোনো হকারদের সাথে কোনো মিটিং করে প্রশাসন যদি আমাদের প্রত্যাশিত দাবি, যে দাবি জনগণের একটা প্রত্যাশিত দাবি, আশার দাবি, এটা যদি যথাযথভাবে দেয়া না হয়, তাহলে আমরা বাধ্য হব আমাদের আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতরভাবে আমরা আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকার। আপনারা দেখছেন গত 45 দিন থেকে আমরা যুক্তিক দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে দেশের মানুষের সার্বিক কথা বিবেচনা করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু আজকে মিটিং চলমান সচিবদের সাথে যদি আমরা আমাদের যৌক্তিক দাবি এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তব দাবি যদি আমরা না পাই, তাহলে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, আমরা জুলাই যোদ্ধা, আমরা হারিনি, আমরা হারবো না। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো এবং আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আমরা মাঠে আসবো। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের উদারত আহ্বান থাকবে যে আপনারা শান্তি শৃঙ্খলভাবে আমাদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আমাদের দাবিটা আদায় করে নিলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ হব, দেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ হবে। এবং দেখেন, আমরা এই দেশের সুনাগরিক, আমরা দেশকে ভালোবাসি, দেশের আইনকে শ্রদ্ধা করি। সেজন্যই আমরা বিশৃঙ্খলা 45 দিন থেকে আমরা সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যথেষ্ট সম্মান রেখে আমরা আমাদের দাবি আদায় করে যাচ্ছি। কিন্তু আমরা যদি অযৌক্তিক, অপ্রত্যাশিত কোনো নিউজ পাই, তাহলে আমরা আর আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে আমরা সুশৃঙ্খল থাকবো না। আমরা আমাদের দাবি আদায়ের জন্য যত লড়াই করতে হয়, যা করতে হয় তা করার জন্য আমরা সদা প্রস্তুত। তো আমরা বিগত 45 দিন ধরে আন্দোলন করছি। আমাদের আইনের 46টি পয়েন্ট ছিল, তার মধ্যে প্রথম মিটিংয়ে আমাদের 6টি পয়েন্ট, মাত্র 6টি পয়েন্ট করেছে। পরবর্তীতে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা দ্বিতীয় মিটিংয়ে 46টি আইন পর্যালোচনা করেছে। তো এই আমাদের আন্দোলন যদি আমরা না করতাম, এই 46টা পয়েন্ট হয়তো বা তারা পর্যালোচনা করতে দেখা যেত 6 মাস লাগিয়ে দিত। তো এই যে আমরা এই 40 দিনের মধ্যে এই যে আইনটা হচ্ছে এত দূর এগিয়ে নিয়ে আসতে পেরেছি, এটা আমাদের একটা সফলতা। আর হচ্ছে আমাদের সচিব মহোদয়ের সাথে যে মিটিং হয়েছে, সেখান থেকে আমাদের আইনটা পর্যালোচনা করার পর অনলাইনে পাবলিশ করা হয়েছে আইনগুলো। তো সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে তারা হচ্ছে কিছু অযৌক্তিক নীতি এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। তার মধ্যে একটি হচ্ছে বংশ পরম্পরায় লোক চিকিৎসক। তো এখানে বংশ পরম্পরার বিষয়টা কি? তার বাবা যদি ডাক্তার হয়, তার ছেলে ডাক্তার হবে। এটা কোনোভাবেই যৌক্তিক না। কারণ হচ্ছে কারো বাবা যদি ইঞ্জিনিয়ার হয়, তার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে না। যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকে, অবশ্যই তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে এসে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে। আমার বাবা অ্যাডভোকেট হলে আমি অটোমেটিক অ্যাডভোকেট হয়ে যেতে পারি না, তার জন্য আমার হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে। তো যদি বংশ পরম্পরায়
এমবিবিএস ডক্টর না থাকে, বংশ পরম্পরা ইঞ্জিনিয়ার না থাকে, বংশ পরম্পরা অ্যাডভোকেট না থাকে, তাহলে বংশ পরম্পরায় কিভাবে ইউনানি আয়ুর্বেদিক ডক্টর হয়? এইটা আমরা কোনোভাবেই মানি না। এটা সম্পূর্ণ অযৌক্তিক একটি দাবি। এই যে হচ্ছে রাতের আধারে এই যে এইসব অযৌক্তিক নীতিগুলো ইনক্লুড করেছে, কারা করেছে সেটা হচ্ছে আমাদের খতিয়ে দেখতে হবে। আমরা চাই সেটা অবশ্যই বের হোক। এই যে আরেকটা বিষয়, এই আমাদের হচ্ছে সেক্টর প্রতিষ্ঠিত হয়েছে 36 বছর। 36 বছরেও একটি সেক্টরে কেন আইন কাউন্সিল নেই? যেখানে আইন কাউন্সিল হলে আমরা হচ্ছে ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাবো, আমাদের উচ্চশিক্ষার জটিলতা দূরীভূত হবে, আমাদের প্রাইভেট প্র্যাকটিসে হয়রানি বন্ধ হবে। তারপরেও কেন আইন কাউন্সিল হলো না? এর কারণ হলো দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। কারণ দুর্নীতি বাংলাদেশে আকাশ ছুঁয়েছে। এই দুর্নীতির কারণে এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং কিছু হকার যারা হচ্ছে ইউনানি আয়ুর্বেদিক সেক্টরে হকারি ইনক্লুড করতে চায়, তারাই মূলত হচ্ছে রাতের আধারে এইসব নিয়ম কানুন হচ্ছে তারা হচ্ছে ইনক্লুড করছে। তো আমরা চাই এসব হকারের হচ্ছে বিচার হোক। যারা সচিব মহোদয় অবশ্যই তারা হচ্ছে গণ্যমান্য ব্যক্তি, আমরা যে এতদিন ধরে আন্দোলন করছি, আমাদের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কিভাবে একটি অযৌক্তিক দাবি তারা হচ্ছে এইভাবে হচ্ছে আইনের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে? সুতরাং যদি আমাদের হচ্ছে দাবির বিপক্ষে তারা যায় এবং আমাদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করে তারা কোনো অযৌক্তিক নীতিতে উপনীত হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব। আমাদের এই যে 45 দিনের আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ শৃঙ্খলিত আন্দোলন। আমাদের এই শান্তিপূর্ণ এবং শৃঙ্খলিত আন্দোলনকে তারা যেন কোনোভাবেই দুর্বলতা না ভাবে। যদি আমরা দেখি কোনো হকারকে ডাক্তার স্বীকৃতি দেওয়া হচ্ছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তাকে ডাক্তার স্বীকৃতি দেওয়া হচ্ছে, তাহলে আমরা আমাদের সেক্টর রাখবো না। এখানে যারা ডাক্তার হবে, ইউনানি আয়ুর্বেদিক কোনো রাস্তাঘাটের চিকিৎসা না, এটা একটা সমৃদ্ধ আধুনিক চিকিৎসা। তাই এটাকে সেভাবেই প্রতিষ্ঠিত করতে হবে। শুধুমাত্র হকারি এবং অযৌক্তিক নীতির কারণে আমাদের ইউনানি আয়ুর্বেদিক সেক্টর ধ্বংস হবে, এটা আমরা চাই না। হয় হচ্ছে ইউনানি আয়ুর্বেদিক সেক্টরকে সমৃদ্ধ করতে হবে, অথবা এই হচ্ছে এই সেক্টর থাকবে না।